প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তারাপীঠ কাণ্ডে সেই হোটেলের মালিক গ্রেফতার, মৃতের সংখ্যা বেড়ে হলো 7। বেরোনোর এক দরজা বন্ধ ছিল, দেখছে পুলিশ। আশিসের পরিবারের সঙ্গে কথা, মুখ্যমন্ত্রী ব্ল্যাকমেলিং খতিয়ে দেখতে পুলিশকে ফোন দিতে অনুরোধ শুভেন্দুর। বিদেশে যাওয়ার আগে বিপাকে অভিষেক, ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে ছুটলেন হাইকোর্ট। আজ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, কারা পাবেন না, যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরে 2 দিন সমস্ত স্কুল ছুটি ঘোষণা, লাল সতর্কতা দক্ষিণের একাধিক জেলায়। জলমগ্ন কলকাতা, বঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, সতর্ক নবান্ন। পুরনো যানবাহনের জন্য ফেরানো হোক E10 পেট্রোল, E20 নিয়ে বিতর্কের মধ্যেই পরামর্শ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার। $300 কোটি, 2 টন সোনা আর 15টা যাত্রীবাহী বিমান। মারের ভয় ইরানকে নজরানা দিলেন আরব শেখরা। জঙ্গি মডিউল তৈরির চেষ্টা, ধৃতকে জানা দৌলকে বাড়ি ভাড়া পাইয়ে দেন শওকাত ঘনিষ্ঠ। মাঝে মধ্যে ঘরে আসতো বাইরের লোকজন। 4 বছর পর মুম্বাই থেকে গ্রেফতার ভাদু শেখ খুনি অন্যতম অভিযুক্ত মওসাদ। বর্ধমান আদালতেই চলছে বকরি গণহত্যার মামলাও। প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট শ্রাবণের শেষ সোমবারে জল ঢালতে গিয়ে মৃত 7। বড় খবর, অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়া মহিলারা আবার আবেদন করতে পারবেন। পটপট করে আওয়াজ, আমার উল্টো দিকে 7 জন মরে গেছে, ভগবান বাঁচিয়েছেন। তারাপীঠের হোটেলে হারহিম অভিজ্ঞতা, বললেন আবাসিক। 13 মার্কিন সেনাকে হত্যা বা জীবিত ধরলে মিলবে $30,000। মহিলা হলি পুরস্কার দ্বিগুণ, ঘোষণা ইরানের। নীতিনের নেতৃত্বে নয়া টিম, স্মৃতি বসুন্ধরার কামব্যাক। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলা 2 মুখ। এটাই গৃহযুদ্ধ তুঙ্গে, সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নইলে পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করল পুলিশ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা, সব রকম নিয়ম মানা হয়েছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। আবাসিকদের অনেকের অভিযোগ, পেছনের দিকের একটি দরজা বন্ধ ছিল, তাই তারা বেরোতে পারছিলেন না। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বেড়েছে। তারাপীঠ থানা সংলগ্ন হোটেল বিদেশিনীতে সোমবার ভোর 4:30 নাগাদ আগুন লাগে। দমকলে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছিল। 5 তলা পর্যন্ত ধোঁয়া উঠে যায়। আগুন ছড়ায় 1 তলা এবং 2 তলায়। এখনো পর্যন্ত এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রত্যেকেই পুণ্যার্থী। বিভিন্ন জেলা থেকে তারাপীঠে শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো দিতে গিয়েছিলেন। হোটেল থেকে আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এখনো 2 জনের চিকিৎসা চলছে। পুলিশ ও দমকলের তরফে মোট 22 জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে 9 জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনো 2 জনের চিকিৎসা চলছে হাসপাতালে, বাকিরা সুস্থ আছেন। হোটেলের মালিক কল্যাণ পালের বক্তব্য, তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না। পেছনের দিক বেরোনোর দরজাও ছিল, কিন্তু আগুন লেগে যাওয়ায় তৎক্ষণাৎ হোটেল কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ফলে অন্ধকারে অনেকে পিছনের দরজা খুঁজেই পাননি। তারা সামনে রিসেপশনের দিকে বেরোনোর চেষ্টা করেন, তখনই অনেকে আগুনের মুখে পড়েন। তবে পেছনের দরজা বন্ধ থাকায় যে অভিযোগ আবাসিকরা করছেন তা নিয়ে তার বক্তব্য জানা যায়নি। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, জানিয়েছেন দমকল আধিকারিকরা। নিয়ম মেনে 2টি সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছিল, কিন্তু সিঁড়ির জানলা বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বেরোতে পারেনি। তাই ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। আপাতত কল্যাণকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় তারা একই দলের সদস্য ছিলেন, পরে রাজনীতি পথ আলাদা হলেও তাদের মধ্যে বৈরিতা ছিল না। আজ বিধানসভায় প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশিসের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার আসার পর আশিসের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। প্রাক্তন ডেপুটি স্পিকারকে পুলিশ কিংবা প্রশাসনের তরফে তলব করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতিগ্রস্ত কোনো লোক তাকে ভয় দেখিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে তার ব্যবহৃত ফোনগুলি দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ জানিয়েছি। আশিসের ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সেখানে নানা কথা লিখেছেন প্রাক্তন ডেপুটি স্পিকার। এই নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই সুইসাইড নোট ফরেন্সিকে যাবে। তার হাতের লেখা কিনা এটা পরীক্ষা নিরীক্ষা হবে। একজন রাজনৈতিক নেতা কিংবা বিরোধী নেতা হিসেবে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন এই সুইসাইড নোটের উপর আমার মন্তব্য করা ঠিক হবে না। সুইসাইড নোট পরীক্ষা নিরীক্ষার পর একজন পুলিশ মন্ত্রী হিসাবে আমার বলা উচিত, পুলিশ মন্ত্রীর দায়িত্বশীল হওয়া উচিত। এরপরেই তিনি বলেন, সকালেই খবরটা শুনেছি, খুবই দুঃখের। আমার আর তার সঙ্গে কাজ করেছি আমরা 2006 থেকে
গুটি কয়েক বিরোধী বিধায়ক ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। স্বাভাবিকভাবে আমার কাছে বেদনার। তারপর পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি, ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য বলেছি, পরিবারের পাশে দাঁড়াতে বলেছি পুলিশকে। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহার কাছে জানার চেষ্টা করেছি। স্থানীয় সাংসদ অসিত মাল আমায় ফোন করেছিলেন, উনি পরিবারের সঙ্গে ছিলেন। আমি বললাম ভিডিও কল করছি, ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছি, সমবেদনা জানিয়েছি, পাশে থাকার কথা জানিয়েছি। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম কেউ উত্ত্যক্ত করেছেন কিনা এর মধ্যে, অর্থাৎ আমাদের এই ১০০ দিনে কিছু ঘটেছে কিনা। তারা বলেন কোনো কিছু ঘটেনি, বরং ধ্রুব সাহা বাড়িতে এসে প্রণাম করে গিয়েছেন। তারাপীঠে রামপুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন আশিস, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এদিন মুখ্যমন্ত্রী জানান টিআরডিএ কিংবা পুলিশ প্রশাসনের তরফে প্রাক্তন ডেপুটি স্পিকারকে কোনো চিঠি পাঠানো হয়নি, তলবও করা হয়নি। বলেন ওকে কেউ ডাকেনি, উনি শান্তিপূর্ণভাবে ছিলেন, উনি সবার সঙ্গে মিশতেন। আশিসবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা আমার জানা নেই। পরিবারও জানিয়েছে আমাদের কাছে পুলিশের তরফে কোনো ফোন আসেনি। আশিসের ব্যবহৃত মোবাইল পুলিশকে দিতে অনুরোধ। পরিবারের সদস্যদের পুলিশকে সহযোগিতার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি তার পরিবারের সদস্যদের বলেছি একটু পুলিশকে সহযোগিতা করুন। উনি যে মোবাইলগুলো ব্যবহার করতেন সেগুলো যদি পুলিশকে দেন তাহলে তারা তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন তাকে ভয় দেখিয়েছেন কিনা। তারপরেই তিনি বলেন তৃণমূলের যে অংশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তার সঙ্গে তো কোনো দূরত্ব তৈরি হয়েছিল। নির্বাচনী হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গড়েছিলেন তা থেকে তিনি পদত্যাগ করেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশ দেখবে, যদি কিছু পাওয়া যায়। আশিসের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন ঘটনাটি বেদনাদায়ক। আশিস বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, তবে তার ফলোয়ারদের নিয়ে অনেক বিতর্ক রয়েছে। রামপুরহাটে তার সহযোগীদের তো আমি শংসাপত্র দিতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে উনি শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ। সেজন্য বিজেপি প্রার্থী জয়ের পর তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন। পুলিশ প্রশাসনের তরফে আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি জানিয়ে শুভেন্দু বলেন আমি পরিবারকে জিজ্ঞাসা করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, তারা জানিয়েছেন ডাকেনি। তার চলে যাওয়াটা দুঃখজনক, উনি থাকলে ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মমতাপন্থী তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করেছিলেন। বেশ কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বলেছিলাম কলকাতায় এলে সচিবালয়ে আসবেন, প্রাক্তন বিধায়ক হিসাবে বিধানসভায় আসবেন, সব মিলিয়ে বেদনাদায়ক। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য সামনেই চোখের চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কি কারণে ফ্রিজ ব্যাংকের তরফে স্পষ্ট করা হয়নি। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক ফ্রিজ করা হতে পারে। এই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হবে। মামলাটি দ্রুত শুনানি করা হোক। বিচারপতি রাও জানতে চান কোনো তদন্ত কি চলছে। অভিষেকের আইনজীবী জানান তার মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন, তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কোনো সম্পর্ক নেই। বিচারপতি জানান মামলার অন্য পক্ষকে নোটিশ দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশি চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে সেই নির্দেশ দিয়েছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন এই বিষয়ে যা বলার বিচারকরা বলতে পারবেন, কিন্তু ব্যাংকের লোকেরা বলবেন। কিন্তু অনুমতি ছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন ব্যাংকের লোকজন। কিভাবে তার হয়েছে, তা কেন হয়েছে ওরা বলতে পারবেন। অন্নপূর্ণা যোজনার মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে আজই। গত ১২ আগস্ট এই নিয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হবে ২৭ তারিখের রিটেক আবেদনপত্রে যাচাইয়ের কাজ শেষ হবে ১৭ তারিখের আগেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে আজ সোমবার ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা অন্নপূর্ণার টাকা পাবেন। এছাড়া মাসিক আয় সংক্রান্ত বিষয়টি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে যাদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি তারা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র মহিলারাই নয়, যদি কোনো আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হয় তাহলে সেই পরিবার প্রকল্পের আওতায় থাকবে না। অতএব এদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে অন্নপূর্ণার টাকা না পাওয়ার বিষয়। জমির মালিকানার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে। ৭টি পৌর নিগম এলাকায় বাসিন্দাদের ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও যারা কেন্দ্র বা রাজ্য সরকারি বা সরকারের অধীনস্থ সংস্থা যেমন পঞ্চায়েত, পুরসভা, সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন তারাও তার পরিবারের লোকজন এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এইসব সংস্থায় যারা ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেন তারা বা পরিবারের সদস্যরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। বাকি সব নথি ঠিক থাকলে টাকা পাবেনও। যারা ইতিমধ্যে ৩,০০০ টাকার কম
কোনো সরকারি ভাতা পান তাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন কোনো মহিলা যদি ১,৫০০ টাকা বিধবা ভাতা পান তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার অতিরিক্ত ৩,০০০ টাকা পাবেন না, বরং শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা বাবদ নির্দিষ্ট ৩,০০০ টাকাই পাবেন। তবে দিব্যাঙ্গ ভাতা পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, তারা উভয় ভাতাই পেতে পারেন। পিএম কিষাণ বিধি প্রকল্পের ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা জানানো হয়েছে। কৃষকদের পরিবারের মহিলারা সদস্যরা পিএম কিষাণ নিধির সুবিধা পেয়ে থাকেন, তবে তারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতেও পারেন। ফলে এই ক্ষেত্রে দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যাদের ৩ কক্ষের বাড়ি আছে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছিল। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। ফলে গ্রামের যোগ্য মহিলারা শুধুমাত্র বাড়িতে কয়েকটি ঘট আছে তার ভিত্তিতে প্রকল্প থেকে বাদ পড়বেন না। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়া হবে। আবেদনকারীদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর অর্থ দফতর জেলায় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। আগস্ট মাসের ১৭ তারিখ থেকে টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে জুন ও জুলাই মাসে বিপুল সংখ্যক মহিলাকে এই প্রকল্পের অর্থ দেওয়া হয়েছে। জুলাই মাসে ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে প্রশাসন জানিয়েছে। যোগ্য হয়েও অনেকে টাকা পাননি এমন অভিযোগ উঠেছে। এমন উপভোক্তাদের অভিযোগ জানানোর জন্য একটি অভিযোগ পোর্টাল চালু হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাচাইয়ের কারণে একটু দেরি হচ্ছে ঠিকই, তবে উপভোক্তারা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ভেরিফিকেশন শেষ হলে নিয়ম মেনে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। প্রবল দুর্যোগে সতর্ক নবান্ন। কিছুক্ষণের মধ্যে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব। নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ কয়েকটি জেলায় নদীর জলস্তর বাড়ছে। ভারী বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুর স্কুলগুলি দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুর জেলায় ১৭ ও ১৮ আগস্ট ২০২৬ তারিখে সমস্ত প্রাথমিক এসএসকে, এমএসকে, জুনিয়র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি কলকাতাতে একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষি দফতর নিয়ে বৈঠক ডাকলেও বৈঠকে ডাকা হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে। দুর্যোগ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে নবান্নের সূত্র খবর। ইতিমধ্যে দুর্যোগ পরিস্থিতি সামলানোর জন্য ৯ দফা নির্দেশ জেলায় আগেই পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। কিছুক্ষণের মধ্যে নবান্ন থেকে জরুরি ভিত্তিতে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বানভাসী। জেলায় চালু হয়েছে কন্ট্রোল রুম। জলমগ্নতা ও বন্যার সদৃশ পরিস্থিতি। দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে জেলার কন্ট্রোল রুমটি দিন-রাত ২৪ ঘন্টা কাজ করছে। পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দুর্গাপুর, মালদা, কালিম্পং, জলপাইগুড়ি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ঘন্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ই-20 পেট্রোল নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে এবার কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। ই-20 নিয়ে তৈরি হওয়া বিতর্কে ইতি টানতে কেন্দ্রীয় সরকারকে ই-10 পেট্রোল ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। নাগেশ্বরনের পরামর্শ, পুরনো যানবাহনের জন্য ই-10 পেট্রোলের ব্যবহারই ফের শুরু হোক। নতুন যানবাহনগুলি ই-20 পেট্রোল যেমন ব্যবহার করছে সেরকমই করুক। দেশ জুড়ে ই-20 পেট্রোলের ব্যবহার পুরো দমে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত যানবাহনের মালিকদের পাল্টা অভিযোগ, ই-20 পেট্রোল ব্যবহারে উপযুক্ত নয় এমন গাড়িতেই পেট্রোল ব্যবহার করায় যান্ত্রিক ক্ষতি হচ্ছে, কমছে গাড়ির মাইলেজ। যারা ই-20 পেট্রোল ব্যবহার করতে চান না তাদের চড়া দাম দিয়ে কম পরিমাণ ইথানল মিশ্রিত পেট্রোল অর্থাৎ ১০০% বিশুদ্ধ পেট্রোল কিনতে হচ্ছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর হয়ে লেখা একটি প্রবন্ধে এই পরামর্শ দিয়েছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরন। অর্থনৈতিক বিষয়ক দপ্তরের পরামর্শদাতা আকাশ পূজারীর সঙ্গে মিলে এই প্রবন্ধটি লিখেছেন ভি অনন্ত নাগেশ্বরন। দুই লেখকের সহমত পোষণ করে বলেছেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের যে নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে তার থেকে পিছিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু যানবাহনের মালিকদের উপরে যে বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়েছে তা কিছুটা শিথিল করা প্রয়োজন, যাতে দেশের রাস্তায় পুরনো এবং নতুন যানবাহন রয়েছে তাদের মধ্যে তফাৎ করা যায়। নাগেশ্বরনের পরামর্শ, ই-20 পেট্রোলের পাশাপাশি আগের মতো পেট্রোল পাম্পগুলোতেই ই-10 পেট্রোলের বিক্রি শুরু করা হোক। নাগেশ্বরন এবং পূজারীর দেওয়া হিসেব অনুযায়ী ৭.৫ থেকে ৮ কোটি এমন ২ চাকার মোটরসাইকেল অথবা স্কুটার রয়েছে যেগুলো ই-10 পেট্রোলে চলার উপযুক্ত। তারা স্বীকার করে নিয়েছে এই যানবাহনগুলির অধিকাংশই কার্বোরেটর নির্ভর মডেল, যেগুলি চড়া মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে উপযুক্ত নয়। তবে ই-20 পেট্রোলের ব্যবহারের ফলে
যানবাহনে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এই দাবির সঙ্গে অবশ্য সহমত পোষণ করেননি নাগেশ্বরন। নিজে প্রবন্ধে তিনি যুক্তি দিয়েছেন, ইথানল থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা পেট্রোলের তুলনায় কম, ফলে যানবাহনের মাইলেজে তার কিছুটা প্রভাব পড়বে, এমনই দাবি করেছেন নাগেশ্বরন। তবে সেই আর্থিক ক্ষতির পরিমাণ 6 থেকে 7% বেশি নয় বলেই দাবি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। কথায় বলে, মারের নাম মধুসূদন, সেই ওষুধ পিঠে পড়তেই উপসাগরীয় আরব রাষ্ট্রে থরহরি কম্প দশা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি প্রতিবেশী সিরিয়া ফৌজকে বিপুল নজরানা দিতে রাজি হয়েছে তারা। কি নেই তাতে, কয়েকশো কোটি ডলার, কেজি কেজি সোনা ও ডজন খানেক যাত্রীবাহী বিমান। এহেন ঘুষের খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের তীরের সুপার পাওয়ারের। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বনাম ইরানের মধ্যে চলা যুদ্ধে অচল অবস্থা অব্যাহত। এই লড়াইয়ে না চাইতেও জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহী ইউএই। তার এই ক্ষয়ক্ষতির সংঘাতে এড়াতে বেরিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে আবু ধাবি। সম্প্রতি সংশ্লিষ্ট ইস্যুতে বিস্ফোরক দাবি করেছে একাধিক পশ্চিমী গণমাধ্যম। বলা বাহুল্য, সেসব দাবি আমেরিকার জন্য বেশ অস্বস্তির। তেহরানের একাধিক সূত্রকে উদ্ধৃত করে পশ্চিমী সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, ইরানি হামলার হাত থেকে বাঁচতে অত্যন্ত গোপনে তাদের সঙ্গে একটি সমঝোতা করেছে আমির শাহী। সেই চুক্তি অনুযায়ী প্রথমে সাবেক পারস্যের হাতে ৩০০ কোটি ডলার তুলে দেয় আবুধাবি। দ্বিতীয় ধাপে নজরানায় ছিল প্রায় ২ টন সোনা, যার বাজার মূল্য আনুমানিক ২৮.৩ কোটি ডলার বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ব্যক্তিগত জেটে বসে সংশ্লিষ্ট সমঝোতায় রাজি হয় আমির শাহী। শুধু তাই নয়, মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ঘুষের টাকায় ইরানি রোষের হাত থেকে বাঁচার ছাড়পত্র নাকি কিনে নেয় আবুধাবি। চলতি বছরে ১১ আগস্ট উপসাগরীয় আরব রাষ্ট্রটি থেকে বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ গিয়ে পৌঁছায় তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে। সেখানে ঘণ্টাখানেক কাটিয়ে ফিরে আসে সেটি। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরের দিন ১২ আগস্ট ফের আবুধাবি থেকে ইরানে পৌঁছায় ওই ব্যক্তিগত জেট। তবে এবার মেহরাবাদের বদলে কারাচ শহরে পায়ামে অবতরণ করে আমির শাহীর উড়োজাহাজ। সূত্রের খবর, টন টন সোনা বোঝাই ছিল ওই বিমান। নিরাপত্তা প্রতিশ্রুতির বিনিময়ে সাবেক পারস্যের হাতে এর পুরোটাই তুলে দেয় উপসাগরীয় আরব রাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্স আবার জানিয়েছে, এবছরের ৮ই আগস্ট প্রথমবার ইরান সফর করে আবু ধাবির ওই ব্যক্তিগত জেট। তেহরানের একটি সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী ওই সময় পুরো জাহাজটিতে ৩০০ কোটি ডলার পাঠায় আমির শাহীর প্রশাসন। দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব রাষ্ট্রটির ব্যাংকে হিমায়িত অবস্থায় পড়ে আছে সাবেক পারস্যের বিপুল টাকা। বর্তমানে প্রাণ বাঁচাতে সেটাই ফেরাতে শুরু করেছে তারা। এছাড়া সম্প্রতি ইরানকে ২টি যাত্রীবাহী বিমান সরবরাহ করেছে আমির শাহী প্রশাসন। এয়ারবাস সংস্থার তৈরি সেই ২ উড়োজাহাজের মডেল নম্বর হলো A320 থেকে ২১২। উপগ্রহ চিত্রে তেহরানে উড়ে যাওয়ার আগে সেগুলোকে রোমানিয়ার জর্জ এনএসকো আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বিমানটির রেজিস্ট্রেশন নম্বর C9ACE এবং C9ACF বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে অবশ্য ইরানকে নজরানা দেওয়ার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছে আফ্রিকার আমির শাহীর সরকার। সংশ্লিষ্ট ইস্যুতে আবুধাবি বিদেশ মন্ত্রক জানিয়েছে, হিমায়িত ডলার বা টন টন সোনা তেহরানকে সরবরাহ করা হয়নি। তারপরেও সন্দেহ যে দূর হয়েছে এমনটা নয়, কারণ খুব অল্প সময়ের মধ্যে দুই দেশে ঘন ঘন যাতায়াতে লিপ্ত ছিল রয়্যাল জেট পরিচালিত আরব রাষ্ট্রটির ব্যক্তিগত উড়োজাহাজ। আমির শাহীর রাজপরিবারের সঙ্গে রয়্যাল জেট উড়ান সংস্থাটির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অতীতে গোপন অভিযানে যাওয়ার ক্ষেত্রে আরব শেখদের ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করতে দেখা গিয়েছে। কোটি কোটি ডলার বা টন টন হলুদ ধাতু নিয়ে ইরান যাওয়ার ঝুঁকি নেওয়া সহজ নয়। সেই কারণে কি ককপিটে ভরসার পাইলটকে পেতে চেয়েছেন তারা, প্রশ্ন উঠছে। তেহরান থেকে ৪০ কিলোমিটার দূরে পায়ামের আবার অন্য গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরটিকে কেবলমাত্র যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করে না ইরান, এখান থেকে আকাশপথে যাবতীয় পণ্য সরবরাহ করে থাকে সাবেক পারস্যের শিয়া মুলুক। আমির শাহীর সোনা হস্তান্তরের ক্ষেত্রে এর চেয়ে ভালো জায়গা আর নেই বলছেন বিশ্লেষকদের একাংশ। প্রতিবেশী হওয়া সূত্রে তেহরান আবু ধাবির বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৯ সালে ইসলামীয় বিপ্লবের পরে ইরানে পতন ঘটে রাজতন্ত্রের। পাশাপাশি সাবেক পারস্যের উপর নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন পদক্ষেপ সত্ত্বেও আমির শাহীর সঙ্গে আর্থিক লেনদেন চাপিয়ে দিয়েছে উপসাগরীয় শিয়া মুলুক। তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার হিসেবে আত্মপ্রকাশ করে আরব রাষ্ট্রটির চোখ ধাঁধানো শহর দুবাই। কিন্তু পরবর্তী বছরগুলোতে নিষেধাজ্ঞার বেড়ি আরো শক্ত করে যুক্তরাষ্ট্র। তখন দুবাইয়ের ব্যাংকগুলোতে সঞ্চিত ইরানি অর্থ হিমায়িত করতে বাধ্য হয় আমির শাহী। পশ্চিমী গণমাধ্যমের দাবি, সেই অর্থের পরিমাণ ছিল ১০০ থেকে ২০০ কোটি ডলার। বর্তমানে অত্যন্ত গোপনে সুদ সমেত তেহরানকে তা ফেরত দিয়েছে আবুধাবি। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরান সামরিক অভিযান চালালে পশ্চিম এশিয়ায়
বেঁধে যায় যুদ্ধ। মুখোমুখি লড়াইয়ের দুই সুপার পাওয়ারকে ঠেকাতে অদ্ভুত এক রণকৌশল নেয় তেহরানের আধা সেনা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। প্রথমেই পারস্য উপসাগরের খনিজ তেল বাণিজ্যের অন্যতম বাস্তব সামুদ্রিক রাস্তা হরমুজ প্রণালী বন্ধ করে তারা। দ্বিতীয় ধাপে পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রগুলোতে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে নিশানা করে আইআরজিসি। ফলে তেহরানে ক্ষেপণাস্ত্র এবং ফিদায়ের ড্রোন হামলার মুখে পড়তে হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন, ওমান এবং আমির শাহের মতো উপসাগরীয় রাষ্ট্রকে। এদের মধ্যে আবুধাবির ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। আমির শাহী প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী দুবাই, শারজাহ ও আবুধাবির মতো সাজানো শহরে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সেখানকার বিলাসবহুল হোটেল এবং সুউচ্চ অট্টালিকাগুলোকে নিশানা করেছে আইআরজিসি। তেহরানের রোষের হাত থেকে বাঁচতে পারেনি অপরিশোধিত তেলের কুঁয়ো, বিমানবন্দর এবং কৃত্রিম মেধার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথ্য কেন্দ্র, ডেটা সেন্টার। সাবেক সেনা কর্তাদের দাবি, মার্কিন সেনা ঘাঁটি থাকার কারণে ইরানি হামলা অনায়াসেই ঠেকানো যাবে বলে একরকম নিশ্চিত ছিল আমির শাহী। যদিও বাস্তবে তা হয়নি, উল্টে আমেরিকার আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স ব্যবস্থার রেডার উড়িয়ে দেয় আইআরজিসি। তাদের আক্রমণের ঝাঁজ সহ্য করতে না পেরে ছাউনি খালি করতে বাধ্য হয় প্রবল পরাক্রমী আমেরিকার ফৌজও। সামরিক বিশ্লেষকদের কথার এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির অঙ্ক বাড়াতে নারাজ আমির শাহী। তাই অত্যন্ত গোপনে ইরানের সঙ্গে সমঝোতা সেরেছে তারা। কাগজে কলমে অবশ্য দুবাইয়ের ব্যাংকে এখনো হিমায়িত হয়ে রয়েছে তেহরানের সঞ্চিত অর্থ। অথচ পর্দার আড়ালে গিয়ে সাবেক পারস্যের হাতে কাঁড়ি কাঁড়ি ডলার তুলে দিচ্ছে আবুধাবি। বিনিময়ে অবশ্য আক্রমণ না করার প্রতিশ্রুতি আদায় করেছে এই উপসাগরীয় আরব রাষ্ট্র। পশ্চিমী গণমাধ্যমগুলি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বায়ুসেনার বোমাবর্ষণের জেরে একরকম ভেঙে পড়েছে ইরানের উড়ান পরিষেবা। ৩০টির বেশি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস হয়েছে। তাদের এই লোকসান পুষিয়ে দিতে এয়ারবেসের তৈরি বিমান তেহরানকে সরবরাহ করছে আবুধাবি। আরব রাষ্ট্র থেকে মোট 15টি উড়োজাহাজ পাওয়ার কথা রয়েছে এই শিয়া মুলুকের। প্রায় 2.5 বছর ধরে ভাঙড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন জঙ্গি মরিয়ুল তৈরির চেষ্টার অভিযোগে ধৃত জানাদুল বেগ। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের কাছে পানাপুকুর এলাকায় নজরুল মোল্লার বাড়ি ভাড়া নেন তিনি। সূত্রের খবর, জানাদুলকে বাড়ি ভাড়া পাইয়ে দিয়েছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ। ধৃত জানাদুল ভাঙড়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন জান্নাতুল কিবরিয়া নামে। সূত্রের দাবি, শওকত ঘনিষ্ঠের মারফতই বাড়িওয়ালা নজরুলের সঙ্গে যোগাযোগ হয়েছিল জানাদুলের। সেই কারণে বাড়ি ভাড়া নেওয়ার সময় ধৃতের কাছ থেকে আধার কার্ডও নেন নজরুল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জানাতুল নিজের পরিচয় দিয়েছিলেন মালদহের বাসিন্দা হিসাবে। বলেছিলেন স্ত্রী প্রয়াত, সন্তান নেই, একাই থাকেন তিনি। এই বলে নজরুলের বাড়ি ভাড়া নেন অভিযুক্ত। স্থানীয় সূত্রের খবর, মধ্যবয়স্ক জানাদুল প্রায় সারাদিনই ঘরে বসে মোবাইল ঘাটাঘাটি করতেন। আগে ল্যাপটপ ব্যবহার করতেন, এখন মোবাইলে ব্যস্ত সর্বক্ষণ। অনলাইনে ব্যবসা রয়েছে বলে দাবি করতেন এলাকায়। তবে কি কাজ করতেন তা নির্দিষ্টভাবে কেউই জানতেন না। বাড়ি থেকে বেরোতেন না, তবে মাঝে মধ্যে বাইরে থেকে লোকজন দেখা করতে আসতেন তার সঙ্গে। গত 2.5 বছরে জানাদুলের চালচলন দেখে কোনো সন্দেহ হয়নি প্রতিবেশীদের। একাই থাকতেন, একটি পা টেনে টেনে চলেন। এলাকায় ধার্মিক মানুষ বলে পরিচিত ছিলেন তিনি। দিনে 5 বার নামাজ পড়তেন, সপ্তাহে 2 দিন রোজাও করতেন। স্ত্রী সন্তানহীন একাকী মানুষ, ধর্মপরায়ণও। এভাবে এলাকাবাসীরা সন্দেহ করতেন না তাকে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স রবিবার রাতে হানা দেয় ভাঙড়ে পানাপুকুরে জানাদুলের ভাড়া বাড়িতে। রাত 11টা পর্যন্ত শুরু হয় তল্লাশি, চলে রাত 2:30 পর্যন্ত। মোবাইল ছাড়া বেশ কিছু নথিপত্র এবং পাসপোর্ট পাওয়া গিয়েছে তার ঘর থেকে। পাসপোর্টের মেয়াদ রয়েছে 2029 সাল পর্যন্ত। সেটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। রবিবার রাতে অভিযান বিড়লাপুর থেকে গ্রেফতার করা হয়েছে শফিক শেখ নামে এক অভিযুক্তকে। সূত্রের খবর, সমাজ মাধ্যমে মোঘলি আজম এবং জিহাদি সাবিলিল্লাহ নামে 2টি অ্যাকাউন্ট ব্যবহার করে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ, সমাজ মাধ্যমে ব্যবহার করে নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করছিলেন ধৃতেরা। জঙ্গি গোষ্ঠী আল কায়দার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই মডিউল তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই উদ্দেশ্যে সমাজ মাধ্যম ব্যবহার করে যুবকদের নিয়োগ করার চেষ্টা করছিলেন অভিযুক্তেরা। গোয়েন্দা সূত্রে খবর, তারা অস্ত্র জোগাড়ের চেষ্টা করছিলেন। প্রায় 4 বছর পর বীরভূমের তৃণমূল নেতা তথা বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলায় অন্যতম অভিযুক্ত মসাদ শেখকে মুম্বাই থেকে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার মুম্বাইয়ের ডোংরি থানায় ওয়ারিবন্দির টোব্যাকো গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি বীরভূমের রামপুরহাটে থানার বকটই গ্রামে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ভাদর খুনের পর থেকে গাঢাগা দিয়েছিলেন মসাদ। পরে রামপুরহাট আদালত থেকে ঘোষিত অপরাধী ঘোষণা করে। শুক্রবার মুম্বাইয়ের আদালতে তাকে পেশ করা হলে তদন্তের প্রয়োজনে পশ্চিমবঙ্গ নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। শনিবার মসাদকে বর্ধমানে তৃতীয় জেলা ও দায়রা আদালতে পেশ করার কথা ছিল, তবে ছুটির দিন থাকায় দায়রা আদালতের পরিবর্তে বর্ধমানে সিজিএম আদালতে পেশ করা হয়।
তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় সিজেএম। সোমবার মাসাদকে বর্ধমানের তৃতীয় জেলা ও দায়রা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালে 21শে মার্চ বকটুই মোড়ের কাছে একটি চায়ের দোকানের সামনে মোবাইলে কথা বলছিলেন ভাদু। সেই সময় বাইকে চেপে এসে কয়েকজন তার উপর হামলা চালায়। বোমা ও গুলির আঘাতে গুরুতর জখম হন তিনি। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ভাদুর ভাই বিকির আলী থানায় অভিযোগ দায়ের করেন। ভাদু খুনের পরে অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় শিশু ও মহিলা সহ 10 জনের মৃত্যু হয়েছে। ভাদুর খুন এবং বকটুই গণহত্যা দুই ঘটনারই তদন্ত প্রথমে সিটের হাতে যায়, পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে দুই মামলা তদন্তভার নেয় সিবিআই। ভাদু খুনের মামলায় 2022 সালে কুড়িজন পলাশ খান ওরফে ফৈজাল খান, সঞ্জু শেখ ওরফে নুর ইসলাম শেখ, শফি শেখ এবং মাহি শেখের বিরুদ্ধে পরিকল্পনা করে খুন, বিস্ফোরক ও অস্ত্র আইনের ধারায় চার্জশিট পেশ করে সিবিআই। পরে সোনা শেখ, ছোটনলাল শেখ ওরফে কামরুল শেখের বিরুদ্ধে প্রথম অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়। 2023 সালে 19 সেপ্টেম্বর নিউটন শেখ ওরফে আসাদুল হক, মাসাদ শেখ এবং সেরা শেখের বিরুদ্ধে দ্বিতীয় এবং চূড়ান্ত চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা। হাইকোর্টের নির্দেশে পরে মামলাটি রামপুরহাট আদালত থেকে বর্ধমান আদালতে স্থানান্তরিত হয়। 2024 সালে 7 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। সেই সময় মাসাদকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে বকটুই গণহত্যার মামলা বর্ধমানে চতুর্থ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে চলছে। এই মামলায় 27 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। 22 জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। কয়েক মাস আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিট থেকে রেহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেফতার করে সিবিআই। রোহন বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে। সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের রহস্য মৃত্যু হয়। সিবিআই এর চার্জশিটে নাম থাকা 23 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। মাসাদের গ্রেফতারের পর বকটুই গণহত্যা মামলার সঙ্গে জড়িত অভিযুক্তের ধরপাকড়ের ক্ষেত্রে তদন্ত আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।